हम जब से है जुदा है मेरे हमनशी, यूं देखो तो मेरे दामन में क्या नहीं, दौलत का ख्वाब है, शोहरत की चांदनी, मगर तुम्हें खो के लगे है मुझे ऐसा कि तुम नहीं तो कुछ भी नहीं। तुम क्या जानो अब हम कितना दिल ही दिल में पछताते हैं, दिल हमको कभी समझाता है, हम दिल को कभी समझाते हैं, दिल कहता है चल उनसे मिल, उठते हैं कदम रुक जाते हैं। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিও শুরুতে যে গানটা গাইলাম ইন্ট্রোডাকশনে, সেটা আকেলে হাম আকেলে তুম সিনেমার গান। তো সেখানে কি দেখানো হয়েছিল, প্রেম করে বিয়ে করেছে দুজন মানুষ, ভালোই সংসার ছিল। তারপর দুজনের মধ্যে যেহেতু দুজনে একই প্রফেশন, একটা জিনিসকেই তারা দুজনেই প্রফেশন হিসাবে বেছে নিয়েছিল, নিজেদের লাইফটাকে নিজেদের প্রফেশনটাকে হিসেবে পারসিউ করতে চেয়েছিল সবাই। দুজনেই ভেবেছিল যে তারা সিঙ্গার হবে, একজন ভেবেছিল মিউজিক ডিরেক্টর, একজন সিঙ্গার হবে, তো একই আর কি ফিল্ডে। তো তারপর ইগোর লড়াইয়ের মধ্যে যেটা হয়, তুতু ম্যামায় হয়, তোমার জন্য আমি আমার কেরিয়ার ছেড়ে দিলাম, এই সংসার দিয়ে আমি কী পেলাম, দিয়ে দুজনের মধ্যে দুজনে তারা আলাদা হয়ে যায়। সেটাই তো প্রেমে বিয়ে আলাদা হয়ে যায়। সেখানে তারপর দেখা যায় যে মনীষা কৈরালা, এটা আমির খান আর মনীষা কৈরালা করেছিলেন। তো মনীষা কৈরালা সে আর কি নিজের বাড়ি ছেড়ে তারপর সে স্ট্রাগল করতে করতে সামহাও সে হিরোইন হয়ে যায়। তার সিঙ্গার হওয়া হয় না, বাট সে হিরোইন হয়ে যায়। তারপর সে হিরোইন হলে যেটা হয়, নাম যশ খ্যাতি টাকা পয়সা সমস্ত কিছু, কিন্তু এদিকে সে তার সংসার, তার স্বামী, তার সন্তান তাদের ছেড়ে এসছে। তো যেহেতু তার অর্থ বল, লোক বল, সব বল বেশি, তাই জন্য সে কেস করে বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নেয়, শেষমেশ কেড়ে নেয়। আদালত আর কি সেইভাবেই রায় দেয়, কারণ আদালত সবসময় বাচ্চার ভালো দেখে, যে বাচ্চার ভালো কোথায়। এখানে যেখানে বাবার হচ্ছে গিয়ে কোনো প্রফেশনের ঠিক নেই, আজ এই প্রফেশন কাল সেই প্রফেশন, আজ যেখানে কাজ করছে সেখান থেকে কাজ করতে করতে হঠাৎ করে ছেড়ে দেওয়া, যে টাকায় চাকরি করতো সেই টাকা থেকে পরে আবার কম দামে সেখানেই আবার কাজ করা বাধ্য হয়ে, এই সমস্ত কিছু বিভিন্ন কারণে ঠিক করে যে বাবার থেকে মায়ের কাছে থাকলেই বাচ্চা সব দিক দিয়ে ভালো থাকবে, ভালো এডুকেশন পাবে, মায়ের টাকা পয়সার কোনো অভাব নেই, মা এমনই একজন হিরোইন হয়ে গেছে, তার কোনো অসুবিধা হবে না, সেই জন্য রায় দেয়। তবে এই সিনেমাটাতেও যে গল্পটা দেখিয়েছিল তাতেও কিন্তু মেয়েটির বাবা মা তাকে ফুল সাপোর্ট করছিল। কিসের জন্য? টাকা পয়সার জন্য। যখন সংসার ছেড়ে সে বেরিয়ে এসেছিল, যখন হিরোইন হয়ে গেছে, তাকে কিছুতেই আবার সংসারে ফিরে যেতে দিতে চাইছিল না। কারণ তাদের এই যে স্ট্যাটাস, এই যে হঠাৎ করে একটা তারা স্ট্যাটাস পেয়েছে মেয়ের এই স্টারডামের জন্য, তো যদি মেয়ে সংসারে ফিরে যায় তাহলে তো বাবা মার প্রবলেম হয়ে যাবে। সেই জন্য তারা ফুললি সাপোর্ট করছিল যে বাচ্চাকে নিয়ে চলে আসো এখানে, কিন্তু তুমি সংসারে আর ফিরে যেও না। সংসার জোড়া লাগানোর একবারও তারা চেষ্টা করেনি, উল্টে মেয়েকে সাপোর্ট করে গেছে টাকা পয়সার জন্য। এটাও কিন্তু একটা মিলের জায়গা আমরা দেখতে পাচ্ছি দুটো ঘটনার মধ্যে। তো যাই হোক, এখানে এখন ভিডিও যাদের নিয়ে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে টিন আর সন্দীপ। বাট টিন আর সন্দীপের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। ওখানেও কিন্তু মা বাচ্চাকে না নিয়েই হঠাৎ করে একদিন চলে গেছিলো, সেখানেও কিন্তু আদালতে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি যে বাচ্চাকে ছেড়ে দিয়ে একবার চলে গেলে, এর কি মানে আছে যে তুমি এর পর ছাড়বে না? কারণ তুমি দেখা গেছে তুমি প্রেম করে বিয়ে করেছো, তোমার সাথে তোমার বাবা মায়ের এতদিনের সম্পর্ক ছিল, তুমি যেই একজনের সাথে প্রেম হলো, বাবা মাকে ছেড়ে দিয়ে সেই প্রেমের জন্য বাবা মাকে ত্যাগ করে তুমি প্রেমের কাছে চলে আসলে, তাকে বিয়ে করলে, তার সাথে থাকলে এত বছর, একটা বাচ্চা হলো, তারপর তুমি তোমার কেরিয়ারের জন্য কিছু তাকে না জানিয়ে হঠাৎ করেই তুমি একদিন বেরিয়ে গেলে, তো সেখানে তার মানে তুমি আবার নিজের কেরিয়ারের জন্য স্বামীকে ছাড়লে।
তো এখন যখন তোমাকে যদি বাচ্চাকে তুলেও দেওয়া হয়, এর কি গ্যারেন্টি আছে যে তুমি অন্য কোনো কিছুর জন্য তোমার বাচ্চাকে ছেড়ে দেবে না? তো যেহেতু এখানে সিনেমা, যেহেতু এখানে দেখাচ্ছে যে মায়ের অর্থবল প্রচুর, সেই জন্য। আর বাবাও তারপর বললো, যখন দেখলো যে মায়ের ওপর মাকে এমনভাবে প্রশ্ন করা হচ্ছে, এমনভাবে জর্জরিত করা হচ্ছে, সেখানে বাবা বললো যে না, ওরকমভাবে বলবেন না, আপনি আমার লড়াইটা এমনি লড়ুন, যেখানে কিনা মা বিভিন্ন ছলা কলা এমনভাবে লড়েছে যাতে কিনা বাবাকে ছোটোভাবে দেখানো যায়। ঠিক আছে, তো যাই হোক, সিনেমাটা সবাই দেখেছেন, যারা দেখেননি তাদের বলবো দেখতে। আকেলে হাম আকেলে তুম, একটা দাম্পত্যের খুব সুন্দর গল্প, শেষটা দেখবেন, শেষটা আমার মন ছুঁয়ে গেছে। তো যাই হোক, এখানে টিনের সাথে ওদের কোনোই সেরকম মিল নেই, শুধু একটাই মিল আছে যে বাচ্চাটাকে ছেড়ে ও চলে গেছে। ও কোনো কিছুর জন্য, মানে যেরকম মনীষা কোইরালাও ছেড়েছিল পরকিয়া করে না, কিন্তু সংসার তো ছেড়েছিল, তেমনি এখানেও কিন্তু টিন সংসার ছেড়েছে, স্বামী ছেড়েছে, এইটুকুই শুধু মিল। ঠিক আছে, তো এখন ভিডিওটা কী নিয়ে হচ্ছে বলি। তো সন্দীপ আর টিন দুজনেরই ভিডিও দেখলাম, সেখানে টিনের ভিডিও থেকে যে কথাগুলো বলার বলবো, সন্দীপের আর কি বলবো, দারুণ দারুণ, প্রত্যেকটা ভিডিও খুব ভালো হচ্ছে, ভীষণ ভীষণ ভালো হচ্ছে ভিডিওগুলো। আজকে ওদের মানে টিন আর সন্দীপ এই দুজনের যে যুদ্ধটা, সেই যুদ্ধে একজনের এমন একজন আছে যার খুব লাভ হচ্ছে, সবচেয়ে বেশি লাভ হচ্ছে, তার মুখোশ আজকে সবশেষে খুলব। তো চলে আসি এখন যে ভিডিওর মধ্যে, টিনের ভিডিওর মধ্যে কি দেখলাম। প্রথম দিন দেখলাম হচ্ছে গিয়ে আইসক্রিম দেখেছিলেন, আমাকে আজকে আইসক্রিম দেখালো। আগের দিন যখন ভিডিওটা শেষ করেছিল আইসক্রিমটা দেখায়নি, কিন্তু আমি তখনই বলেছিলাম যে আইসক্রিমটা দেখানো হয়নি, কারণ আইসক্রিম ঠিকমতো জমেইনি, আইসক্রিমটা হয়নি, সেই জন্য মানে সেখানে ওদের মধ্যে মনে হয় কথোপকথন হয়েছে, তুতু ম্যামায় হয়েছে, বলেছে এই তোর জন্য হলো না, কি যেন বলে, লাইফ হয়তো বলেছে দুধ তুই আইসক্রিম করতেই পারিস না। আগে আমি করেছি, ওখানে কি করেছিস তুই সে তো ভালো করে বুঝতে পেরেছি। হ্যাঁ, ও এরকম ধরনেরই বলতে পারে, কিন্তু টিন আমি জানি, টিন জানে যে আমি একদম ঠিক বলছি, তো সেই জন্য হয়নি। তারপরের দিনও ঠিকমতো হয়নি, তারপর ফ্রিজের টেম্পারেচার অ্যাডজাস্ট করে তারপর গিয়ে ওদের আইসক্রিম জমেছে। তো যাই হোক, আইসক্রিম জমেছে, খাচ্ছিল দেখলাম। তো তারপর হচ্ছে গিয়ে সেটাই বললো যে আইসক্রিমটা জমেছে, শেষমেশ আইসক্রিম জমেছে। তো সবাই মিলে আইসক্রিম খাওয়া হলো, ও খেলো, আর তারপর বললো যে রেখে দিলাম, বাদবাকিরা সবাই পরে খাবে, ওর হাতে একটা ছিল। তো এরপর হচ্ছে গিয়ে মন ভালো নেই, মন একেবারেই ভালো নেই, ভালো লাগছে না কিছু, সেই জন্য ভিডিও করারও একটু মন নেই, ভেবেছিলাম ভিডিও করবোই না, কিন্তু যাই হোক মনটা খারাপ তো হবেই। এখন যেখানে আর কি সন্দীপকে দেখছে এত ভালো থাকতে, হ্যাঁ, দুদিন আগে দেখলো পুরী থেকে ঘুরে আসলো, এত সুন্দরভাবে ঘুরেছে, তারপরে পুরী থেকে এসেই হ্যাঁ বাড়িতে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে ঘর দৌড়ে পুরো ভোল পাল্টে দিল, তার মধ্যেই চলে আসলো কি গঙ্গা পুজো। ওদের এরিয়ায় খুব ভালো গঙ্গা পুজো হয়। আজ এই যে ক বছর টিন ওখানে ছিল, নিশ্চয়ই এই গঙ্গা পুজোয় ও পার্টিসিপেট করেছে, হই হই করেছে, সেখানে এই প্রথম বছর ও নেই। আর কি সুন্দর করে গঙ্গা পুজো হলো, তারপর হচ্ছে গিয়ে মেলা হলো, সেই মেলায় কৃষাণু বাবার সাথে, তারপর হচ্ছে গিয়ে দাদুর সাথে গেল, কত কিছু কিনলো, খেলো, এই সমস্ত কিছু ও তো দেখছে, সন্দীপকে দেখছে। সেখানে শেষ দিন গঙ্গা পুজো, আবার ডিজেও ছিল। আমি শুধু ভাবছি ওই ডিজেতে তো ওখানে সব পুরুষ মানুষরাই দেখছিলাম, একটাও মহিলা দেখতে পাইনি। ওদের গ্রামে কিন্তু মহিলার কোনো অভাব নেই, কিন্তু যদি এই জিনিসটা, এই ডিজেটাই যদি টিনদের পাড়ায় হতো, তাহলে দেখতেন কোনো বাড়ির বউ থাকুক না থাকুক, এই নাইটি বাহিনী কিন্তু অবশ্যই থাকতো, ওখানে অবশ্যই নাইটি বাহিনী থাকতো। তো আমি ভাবছিলাম যে এইখানে যদি নাইটি বাহিনী থাকতো, আরে নাইটি পুইরা একেবারে নাচানাচি শুরু করে দিত। তো যাই হোক, সেদিন সন্দীপ যেহেতু কলকাতায় এসেছিলো, সেহেতু ও অনেক তাড়াতাড়ি গেছে, আর গিয়ে একটুখানি অ্যাটেন্ড করে চলে এসছে, যেহেতু যেতেই হবে, পাড়ার বলে কথা, একটা অবশ্যই দায়িত্ব রয়েছে। তো তারাও বুঝেছে যে সারাদিন এতটাই ধকল গেছে। তো সেখানে আগের দিনই আমি বলে দিলাম ভিডিও করে যে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, রুচিশীল, যেগুলো কিনেছে সন্দীপ, একটা জিনিস খুব সুন্দর। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে টিনের সন্দীপরা এখন এত মজা করছে ওইসব জিনিসপত্র দিয়ে, ঘর সাজিয়ে, ও চোখে দেখছে না যেই ঘরের স্বপ্ন একসাথেও দেখেছিল, সেই ঘরকে যখন ও বাস্তবায়িত হতে দেখছে, অথচ ওখানে নেই, অবশ্যই মনের ওপর দিয়ে কি যাবে, ও দেখছে, মানে ওর সারা শরীরে জ্বলছে, তার উপর জানেন সারা শরীরে যা আছে, তো তার মধ্যে ওই সব জিনিসগুলো দেখে মানে রীতিমতো জ্বলে যাচ্ছে, ওর দেখে বোঝা যাচ্ছে, খারাপও লাগছে, কষ্টও লাগছে, দুঃখও লাগছে, সব কিছু। কিন্তু এই দুঃখ লাগা, এই সমস্ত কিছু আমাদের দিয়ে কোনো লাভ নেই, কারণ আজকে ডেটে
ওর সাথে যা যা হচ্ছে তার জন্য ও সবচেয়ে বেশি দায়ী। আরও অনেকের দায় আছে, কিন্তু ও সবচেয়ে বেশি দায়ী। তো যাই হোক, তারপর দেখলাম যে যেখানে সন্দীপরা এত আনন্দ ফুর্তি করছে, সেখানে ওর দিন কাটছে কীভাবে না, দোকান যাচ্ছে, দোকানে গেল। আর তারপর গেল যে ওই সন্ধেবেলায় গেল একটা পুকুর থেকে ওই গেড়ি গুগলি কী আছে সেগুলো তুললো। এই সন্ধেবেলায় পুকুর থেকে গেড়ি গুগলি সেগুলো কি আছে সেগুলো তুলতে গেল, কারণ বললো যে নাপিত লাগে, অম্বুবাচী ছেড়ে গেছে, নাপিত লাগে, তো নাপিতকে তো এত রাত্রে পাওয়া যাবে না, তাহলে তার সাবস্টিটিউট হচ্ছে ওই গেড়ি গুগলি দিয়ে ছোয়ালেও নাকি হয়ে যায়। তো আমি শুধু ভাবি যে অম্বুবাচী যখন ছাড়বে সেই টাইমটা তো অনেক আগেই অ্যানাউন্স করা হয়েছিল। এরকম তো বিষয় না যে হঠাৎ করে অম্বুবাচী ছেড়ে গেছে, এরকম তো না, টাইম থাকে যে এই টাইম থেকে এই টাইম অবধি অমাবস্যা থাকবে, তারপরেই ছেড়ে যাবে। তো ওদের উচিত ছিল কি দুপুরবেলা বা দিনের আলো থাকতে থাকতেই ওই গেড়ি গুগলি নিয়ে আসা। সত্যি কথা বলতে ভয় লাগছিল, ওইরকম একটা পুকুরের রাস্তা, আর এখন যা গরম বেরিয়েছে, প্রচুর রকমের আর কি বিষাক্ত পোকা মাকড় সাপ খোপ সমস্ত কিছু। তো টিন কিন্তু খুব ভালো করেই ফিল করতে পারছিল, বলছিল যে দূর বাবা, এই রাত্রের মধ্যে এখানে এই সময় কেন যাওয়া হচ্ছে, দুপুরবেলায় তো তুলে রাখলে ভালো হতো। তো যাই হোক, এরা মানে এদের যে কাজকর্মে এরা যে কতটা কি বলবো মানে আনঅর্গানাইজড, ওদের দেখলেই বোঝা যায়। সন্দীপদের বাড়িতে যদি এটা হতো না, যদি সত্যি হতো না এরকম জিনিস, দেখতেন সন্দীপ ঠিক দুপুরবেলা গিয়ে ব্যবস্থা করে রাখতো, জানতো যে লাগবে পরে ও ঠিক করে রাখতো। বাট এদের বাড়িতে এরকম কেউ নেই। ওর ওই যে দাদা, তার তো মাথায় কিচ্ছু নেই। টিন আর ওর মা তো রিলস করতেই ব্যস্ত। তার উপর শুনলাম নাকি এবার অশুভ শক্তি ও নাকি এবার চ্যানেল খুলেছে। তো আমি তো মানে প্রমোট করি না, তাই প্রমোট করার তো কোনো জায়গাই নেই। তো আমি এখনো পর্যন্ত চোখেও দেখিনি ওনার চ্যানেলটা। তো সবাই বলেছে অবশ্যই দেখার ইচ্ছা আছে, দু একটা আগে জমাক, কি করছে দেখি, তারপর তো নিশ্চয়ই যাব, সেটা নিয়েও বলবো। তো শুনলাম, তবে কার কাছে প্রমোট করতে গেছে মা গো মা, যে কিনা টিনের কমিউনিটিতে করে এতদিন পড়েছিল, তাও তার কিছু হয় না, তার কাছে নাকি প্রমোট করতে গেছে। লজ্জা লজ্জা লজ্জা। তো যাই হোক, এবার চলে আসি ভিডিওর মধ্যে। দেখালো যে সবাই খেয়ে নিল। রান্না কি হবে, ডিম বললো, ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল। তো সেখানে আবার আজকে দেখলাম সব আমাদের গুনিয়ে দেখানো। তো বুঝতেই পারছি ভিউজে যেহেতু আসার পড়ছে, সেই জন্য কন্ট্রোভার্সি তো চাই। তো সেই জন্য আর কি গুনে আমাদের দেখিয়ে দিল যে কটা আছে ডিম, কটা আলু আছে, সব বুঝি দুষ্টু। তো যাই হোক, সেখানে আমি ওই কটা আছে সেটা দিয়ে তো সবসময় বলি, আমি বরং অন্য কথাটা বলি। হ্যাঁ, তো সেটা হচ্ছে গিয়ে দেখলাম যে সবাই খেয়ে নিল। ওর মা, বৌদি, দাদা, তারা নিচে বসে মাটিতে বসে খেয়ে নিল। টিন বললো যে আমি এখন খাবো না, আমি ঠাম্মির সাথে খাবো। মানে অ্যাকচুয়ালি ওই নিচে বসে খেতে ওর একটু কষ্ট হচ্ছে হয়তো, অবশ্য চেহারাটা একটু ভারী হয়ে গেলে না মাটিতে বসে খেতে সত্যি খুব কষ্ট হয়। তো সেই জন্য যেহেতু ঠাম্মি পায়ের প্রবলেম, ঠাম্মি আমরা সবসময়ই জানি উনি টেবিলে বসেই খান, তো সেই জন্য বললো যে আমি একটুখানি অপেক্ষা করে যাই, ওরা খেয়ে নিক, ঠাম্মির সাথে আরামসে বসে চেয়ার টেবিলে খাবো। কারণ ওখানে ওরা নিচে বসে খেলে ওর ঠাম্মির সাথে বসে চেয়ারে খাওয়াটা দৃষ্টিকটু লাগবে, সেটা কারণ ব্লগ করতে হবে না। ব্লগের মধ্যে তো সবাই আমরা বলবো যে কি ব্যাপার, তুমি কেন ওপরে বসে খাচ্ছ, তোমার মা নিচে, বাড়ির বৌমা নিচে, বাড়ির ছেলে নিচে, আর বাড়ির মেয়ে ওপরে, এটা তো আমরা বলবো। তো সেই জন্য আর কি বললো যে ওরা খাওয়া হয়ে যাক, ঠাম্মির সাথে একসাথে নিচে বসে খাবো। তো যাই হোক, এবার আসলো কেনাকাটা। তো সেই আগের দিন যে গেছিল না, মনে আছে, ও আর ওর মা মিলে, তো একটা তো ব্যাগের দোকানে গেছিলোই, সেখানে একটা হলুদ রঙের ব্যাগ, বললো এই হলুদ রঙের ব্যাগটা দেখান তো। সেটা কিন্তু একটা ছোট সাইজের হ্যান্ডব্যাগ ছিল। তো এরপর আজকে যেটা দেখালো সেটা দেখলাম একটু বেশ বড় সাইজের। বললো যে মানে একদিনের ট্যুর করার জন্য যা যা লাগবে, ধরুন একদিনের ট্যুর করতে গেলে মানুষ কি করে, মানুষ যেটা পরে যায় সেটা পরেই ফেরে, সাথে একটা নাইটি নেয়, একটা গামছা নেয়, সাজার জিনিসপত্র যা কিছু হয় সেগুলো একটু নেয়, বড়জোর একটা হাওয়াই চটি নেয়, ব্যাস। আর টাকা পয়সা যা নেয়। আর খুব যদি সেরকম হয়, আজকাল যেহেতু লেগিংস খুব বেশি চলে, তো অনেকে কি করে যে লেগিংস একটা যেটা পরে গেল, কিন্তু কুর্তি দুটো, একটা এরকম লেগিংস দেয় যেটা দুটো কুর্তিতেই চলবে, যেটা পরে এসছে সেটাতে, আর সাথে একটা কুর্তি নিল ফেরার সময় বা যেখানে যাবে সেখানে আর কি যদি লাগে, সেই জন্য এরকম। এটা হচ্ছে কি একদিনের ট্যুর। আর যারা মনে করুন একদিনের ট্যুরের জন্য যারা পুজো দিতে যায় এরকম, তারা ওই যেটা পরে যায় সেটা পরে আসে, পুজো দেওয়ার জন্য একটা ফ্রেশ জামা কাপড় নেয়, আর তোয়ালে নেয়, আর যা যা
নেয়। তো যাই হোক, ওর এখানে বুঝতেই পারলাম এরকম ধরনেরই একটা কোনো ট্যুরের জন্য ও ব্যাগটা কিনেছে। সেটাও সঙ্গে সঙ্গেই যাবে কিনা সেটা তো ক্রমশ ওই প্রকাশ্যে আনলো। তো বললে ভিডিও শেষে যে কোথাও একটা যাবে, খুব সকাল সকাল বেরোতে হবে, কোথাও একটা যাবে। তো যাই হোক, যখন যাবে, যখন আমরা দেখবো তখনই না হয় কথা বলবো। তো তারপর দেখলাম স্টোল যেটা ওখানে সেদিন পছন্দ করছিল, সেই দুটোর মধ্যে একটা নিয়েছে আর একটা অন্য নিয়েছে দেখলাম। তো স্টোলটা বুঝতেই পারছি কেন নিয়েছে, কারণ ওর এই যে গলার যে ছুলিগুলো যেগুলো বলছে সেগুলো প্রচণ্ড বেশি বেড়ে গেছে, ভীষণ দেখতে বাজে লাগছে, সেই জন্যই স্টোলটা নেওয়া। কারণ ওড়না যদি দেয়, ওড়নার তো বুকের অবধি থাকে, স্টোলটা থাকে গলার কাছটাতে, যেরকম ও জড়িয়েও আমাদের দেখালো। তো এই কারণেই ওই গলার দাগগুলো ঢাকবে বলেই ও স্টোলটা নিয়েছে, যাতে দেখতে খারাপ লাগে। ও নিশ্চয়ই দেখেছে ওকে যখন মানুষ দেখে, এখন ওর ঝুলিগুলোর দিকে বা ওই দাগগুলোর দিকেই তাদের যে চোখ যায়, সেটা ও বুঝতে শিখে গেছে। তো সেই জন্যই স্টোলটা কিনলো। তো স্টোল দুটো দেখলাম ভালোই হয়েছে। তো এই স্টোল দেখানোর সময় তারপর দেখালো ওর মাকে, যে মা ওই ছুলির মলম লাগিয়ে দিচ্ছে। বাট মায়ের মা যেরকম মুখটা ভেজকে ছিল না, তাতে বুঝতেই পারছি যে খুব যে বেশি ইচ্ছা ছিল সেটা বোঝাই যাচ্ছে যে খুব একটা ইচ্ছা ছিল না। আর হবে নাই বা কেন বলুন, সবাই যখন দেখছে, লিখছে যেটা ছোঁয়াচে, এটা ছোঁয়া লেগে আর কি হয়ে যায়, তো সেখানে কি করবে। কিন্তু মা যেহেতু, মার তো কিছু করার নেই, মা সেই জন্য দিল, বাধ্য হয়ে সেখানে দিচ্ছিল। কিন্তু মুখটা দেখলাম, দেখে বুঝলাম খুব একটা আনন্দের সহিত দিচ্ছে না। ঠিক আছে। তো যাই হোক, ও বলল যে বেশি দিন দেওয়া হয়নি, 2-3 দিন যে লাগিয়েছি তাতেই নাকি অনেকটা কমে গেছে। তো যাই হোক, সেটা ওর দেখে মনে হচ্ছে, কিন্তু ও তো নিজেই বলেছিল যে সামনের দিকে যতটা না, তার চেয়েও বেশি ক্যামেরায় বেশি লাগে। তো ক্যামেরায় তো আমাদের এখনও বেশি লাগছে, যখন কমবে তখন দেখবে আমরাও নিশ্চয়ই ঠিকই বলবো যে হ্যাঁ কমে গেছে তোমার এটা। তো এখনও অবধি কিন্তু বেশি লাগছে। তো যেহেতু যাবে, সেই জন্যই স্টোলটা এই কারণেই মনে হয় কিনলো, যাতে গলাটা ঢাকা দেওয়া যায়। তো যাই হোক, আবারও সেই বললো যে মন ভালো নেই, ভালো লাগছে না। তো আমি শুধু একটাই কথা ভাবি, যে নিজের মন মর্জির মালিক হয়েও এখনও মন ভালো লাগছে না। এর আগে যেমন ও ইচ্ছা করলে বাতকুলা বাড়িতে যেটা ছিল, ও যা ইচ্ছা তা করতে পারতো না, ওর যেরকম ইচ্ছা সেরকম ও চলতে পারতো না। বাট এখন তো মন মর্জির মালিক, তার সত্ত্বেও ওর ভালো লাগছে না। ও তো এখন, ওকে বাধা দেওয়ার কেউ নেই, ও যা খুশি তাই করতে পারে, তাহলেও ওর ভালো লাগছে না, তাহলে আর কবে ভালো লাগবে। তো যাই হোক, এখন মনে হচ্ছে ওর এটাই মনে হচ্ছে যে যেই জিনিসটা ভেবে আমি পথটা ধরেছিলাম, আজ সেই পথে আমি যখন নেমেছি, সেই পথে নেমে আমি বুঝতে পারছি যে যেটা ভেবেছিলাম সবটা কিন্তু ঠিক নয়। তো এই জন্যই গানটা আজকে গাইলাম, যে আব তুম ক্যা জানো, আব হাম কিতনা দিল হি দিল মে পছতাতে হ্যাঁ। তো সত্যি কথা বলতে, ও যে মনে মনে পছতাচ্ছে সেটা কিন্তু বোঝা যায়। এটা পছতাচ্ছে এই জন্য নয়, ও একটাই যেটা ভেবেছিল, যে যেরকম এই সিনেমাটায় ধরুন যেরকম ভেবে মেয়েটি বড় সিঙ্গার হয়ে যাবে, তো ও সেরকম ভেবেছিল যে বড় বড় স্বপ্ন, বড় শহরে যাব, বড় শহরে গিয়ে থাকবো, হয়তো ভেবেছিল। কারণ ও তো জেনেই ছিল যার হাতটাও ধরছে সে মুম্বাইতে কর্মরত। তো ওর একটা ফালতু দালাল যেটা আছে, যেটা আর কি এখন প্রধান দালাল হয়ে বসে রয়েছে, সে তো সবচেয়ে ফালতু। সে বলছে হ্যাঁ গল্প তৈরি হয়ে গেল, ওকে একবারও বলেছে আমি মুম্বাই যেতে চাই। যে একটা মানুষ যার হাত ধরেছে তার সম্পর্কে লিখে দিয়েছে, হ্যাঁ একে আমি ভালোবাসি, হ্যাঁ এর শক্ত হাত, এর সাথে আমার অনেক দিনের সম্পর্ক, আমি বুঝে শুনেই এর জন্যই আমি সংসার ছেড়েছি। সে মুম্বাইয়ে কর্মরত, তো ও জানে না যে এর হাতটা ধরলে ওকে পরবর্তীকালে মুম্বাইতেই চলে যেতে হবে, সেটেল হতে হবে নাকি? ও যখন হাতটা ধরেছিল ভেবেই নিয়েছিল যে আমি এখানে আসবো, এসে আমি ভিডিও করে আমি বসিয়ে ওকে খাওয়াবো। সেটা ওর প্ল্যান ছিল না। আর এই প্ল্যানটা ও প্রথম যেদিন ভিডিও করেছে সেদিনকেই বলে দিয়েছিল যে আমি ভেবেই নিয়েছিলাম আমি আর কোনোদিনও ইউটিউবে ফিরবো না, আমার আসার কোনো ইচ্ছাই ছিল না, শুধুমাত্র তোমরা কিছু মানুষ এত আমাকে খুঁজছো, তাই জন্য আমি কটা কথা জানাতে এসছি। ওর কোনোভাবে ও বলেই ছিল যে আমি কোনো রকমভাবে ব্লগিং বা এইসব কিছু করতেই চাই না, আমি সোশ্যাল মিডিয়ায় থাকতেই চাই না। ও যার শক্ত হাতটা ধরে এসেছিল, যার মুম্বাইয়ের চাকরি, মুম্বাইয়ের ফ্ল্যাট, যে স্বপ্ন সে দেখিয়েছিল, এই মহিলা নাকি এত বোঝে, এটা বোঝে না, উনি এইটা বোঝেন না যে ওর কোথায় মোহভঙ্গ হয়েছে। এবার কেউ আমাকে জিজ্ঞাসা করবেন না কোন মহিলা, বুঝে নিন। যদি না বুঝতে পারেন তো না বুঝবেন, কারণ আমি প্রমোট করি না। তো তার উপর এইসব জঘন্যকে তো কোনোদিনই করবো না। তো
তো যাই হোক, সেখানে হচ্ছে গিয়ে অবশ্য কোনোদিনও করবো না বলে এই যে আমার মনে তারপর হয়, করেও দিয়েছি একবার দুবার, মানে অন্য লোকে করেছে আমি সেটাতে আপত্তি করিনি, বাট আমি আর কোনোদিনও করছি না। তো সেই ফালতু মহিলা জানে না এটা, যে ও কি দেখে বেরিয়ে এসেছিল, প্রথম দিকের ভিডিও দেখেনি, উনি নাকি এতদিন ধরে ওদের দেখছে। তো টিনের ভিডিও, প্রথম ভিডিওটা দেখলেই তো বুঝতে পারবে, সেখানেও বলেছিল যে আমার কোনো ইচ্ছা ছিল না। তো ইচ্ছার বিরুদ্ধে কাজ ও এখন করছে, সেই জন্যই ওর চোখে মুখে ওরকম অবস্থা। ও ইচ্ছার বিরুদ্ধের কাজ এখন করছে, ও জানে এখন আর আমার কিচ্ছু করার নেই, যতক্ষণ আমার পয়সা আছে ততক্ষণ আমার সাথে মানুষ রয়েছে, আর তাছাড়া কেউ নেই। যার হাতটা আমি ধরেছি সে একজন প্রতারক, প্রতারণা করেছে রীতিমতো। যে চাকরির কথা বলেছে সেই চাকরি আদৌ সে করে না, হাবভাব দেখিয়েছিল এমন যেন জাহাজের মালিক। তারপর দেখা গেল যে কুক, তাও সেই কাজটা ঠিকমতো করতে পারে না। তো আজকে সেই মেয়েটা দেখছে না যে আমি কি ছেড়ে আসলাম, কিসের জন্য, কি এই এতটুকুও বুঝবে না। বুঝবে কি করে? ওনার যদি একটা মেয়ে থাকতো তাহলে বুঝতো। এই যে বলে না যে নিজের মেয়ে আছে, হ্যাঁ মেয়ে আছে বলেই বুঝি, মেয়ে আছে বলেই বুঝি যে ওর মনের মধ্যে কি চলছে। যতই ব্যঙ্গ করে বলি, যতই কটাক্ষ করে বলি, এই ব্যঙ্গ কটাক্ষ করেছিলাম বলেই আজকে দুদিন যে গায়ে মাখা হচ্ছে ওষুধ, মেয়ের মা বলেই বুঝি। তো যাই হোক, এই যে এখানে ফেরার পথ, এই ফেরার পথ ও নিজেই বন্ধ করে দিয়েছে। এই যে এইসব মহিলারাই যখন ও প্রথম এই ভিডিওগুলো দিচ্ছিল, যদি তোল্লাই না দিত তাহলে আজকে এই জিনিসটা হতো না। আজকে কই সে টিনের যে প্রধান দালাল ছিল, যে দীপ ভাই আমার হাতটা শক্ত করে ধরে রেখো, হ্যাঁ, যে কিনা বলেছিল যে বাতকুল্লায় যাস না বলেছিল, পরিষ্কার বলেছিল। ও যদি বিয়েও না করে তাও এখানে ওর যাওয়া উচিত হবে না, যেখানে 3 বার তাকে মানে শেষ করে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। ওই ছেলেটি কি দেখলাম, ছেলেটি যথেষ্ট ভালো, এত বড় বড় সার্টিফিকেট দিয়েছিল, সে আজ কোথায়? তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তোমার বোন যদি এই জিনিসটা করে, পরকিয়া করে, তাহলে তুমি কি করবে? সে বলছে সম্পর্ক রাখবো না, তার মুখ দর্শন করবো না। কেন? তাহলে টিনের ক্ষেত্রে, মন্দিরার ক্ষেত্রে এই বলেছিল পরকিয়া করেছে তো করেছে বুঝছি, কিন্তু কেন করেছে তার পরিস্থিতিটা তো বোঝো। তাহলে নিজের বোনের ক্ষেত্রে কেন পরিস্থিতি বুঝবে না? কেন বলবে যে আমি যদি জানি আমার বোন পরকিয়া করছে তাহলে সঙ্গে সঙ্গে বাতিল করে দেবো, কারণ পরকিয়া মানেই গাছেরটা খাওয়া, মানে গাছেরটাও খাওয়া তলারটা খাওয়া। আমারই ডায়লগ এখন ওড়াচ্ছে, যেটা কিনা আমি তখন থেকে বলেছিলাম যে যারা পরকিয়া করে তাদের কোনো মানে ম্যারেজে কোনো প্রবলেম থাকে না। পরকিয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কথাটার মধ্যেই তার মানে লুকিয়ে আছে, এক্সট্রা কিছু চাই। আমি গাছে বসে খাচ্ছি, টুক করে নামবো, তলার থেকে একটু খেয়ে দিয়ে আবার গাছে গিয়ে বসবো, এইটাই তাদের মেন্টালিটি থাকে। এই মেন্টালিটিকে কোনোভাবে সাপোর্ট করার যোগ্য নয়। সে কেন তাহলে এখন বলছে যে আমার বোন হলে আমি সম্পর্ক রাখতাম না? কেন? তার বেলার পরিস্থিতি বুঝতো না? টিনের বেলা যে এত পরিস্থিতি বুঝেছিল যে ওর স্বামী কত খারাপ, ওর শাশুড়ি কত খারাপ, ওর শ্বশুর কত খারাপ, ওদের সারা গোষ্ঠী, ওদের পরিবার সবাই খারাপ, এত যখন বুঝেছিল, তাহলে নিজের বোনের ক্ষেত্রে একবারও সেটা বুঝবে না যে হয়তো আমার বোনের পরিস্থিতি সেরকম, তাই জন্যই পরকীয়ায় জড়িয়ে পড়েছে? এটা হচ্ছে দোগলা, খোকলা, ভণ্ড, অসভ্য মহিলা একজন, যে কিনা পা থেকে মাথা অবধি পুরো তার ভণ্ডামিতে ভর্তি। মনে মনে একজনকে কামনা করে আরেকজনের সাথে সংসার করছে, এটা কোনো সংসার হয় না। তো যাই হোক, কোথায় একদিনের জন্য যাবে সেটা তখনই দেখা যাবে। ঠাম্মির জন্য আবারও বললো ব্যাগটা কিনেছি, কারণ ঠাম্মির জন্য আগের যে ব্যাগটা সেটাও ব্যবহার করে করে নষ্ট করে দিয়েছে। তো এবার আবার ঠাম্মির জন্য ব্যাগ কিনেছে। এবার আমার তো মন বলছে উদ্বোধনটা ওই করবে, তো ঠিকই আছে, ঠাম্মি আর কোথায় যাচ্ছে। তো তারপর ভিডিও শেষে বললো যে বর্ষিরহাট যাওয়ার কথা ছিল সেদিন, কিন্তু গেলাম না। ভালোই, আমি তো বলছি ভালোই। এইসব ছেড়ে মানে অন্যের পেছনে লাগা, নিজের পেছনে দেওয়া, মানে নিজের পেছনে হুড়কো, অন্যের পেছনে হুড়কো না বুঝতে চেয়ে পয়সাগুলো খরচা না করে বরং শান্তভাবে, মানে শান্তিভাবে কোনো রাস্তা যেটা হয় সেই রাস্তাটা বাছা উচিত। এখনও কারোর কিচ্ছু হবে না, যেটুকু যা যাচ্ছে ওরই যাচ্ছে। এত কষ্ট করে করে ইচ্ছার বিরুদ্ধেও ব্লগ করে সেই ব্লগের পয়সাগুলো শুধুমাত্র মানুষকে দিয়েই দিতে হবে। তো যাই হোক, তার পরের দিনে ভিডিওটা দেখলাম। তো পরের দিনে দেখলাম যে ও রান্নার দায়িত্ব পালন করলো। ছোট একটা রুই মাছ, সেটা ঝোল করলো, বেগুন আলু দিয়ে ঝোল করলো। আর দেখলাম যে
পটল আর আলু ছোট ছোট করে কাটা ছিল, বললো এটা ভাজা হবে। আর ও দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে শাক কুচালো। তো শাক কুচানোটা দেখালো না, বাট ধরার কায়দা ফায়দাগুলো দেখে বুঝলাম সেই শিলাদেবী এরকমভাবেই ধরে একেবারে সুন্দর করে কাটে। তো ও আমার কাটাটা মনে হয় অতটাও মানে মসৃণ হয়নি, শিলাদেবীর মতো হয়নি। যদি হতো না তাহলে একদম দেখাতো, এই যে দেখো কি সুন্দর শাক কুচিয়েছি আমি, অতটাও মনে হয় ভালো হয়নি। সবাই পারে না, আমিও যেমন অতটা ভালো পারি না, আমার হাত থেকে মনে হয় পিছলে পিছলে যাচ্ছে। তো যাই হোক, রান্নাটা দেখলাম, যা বুঝলাম যে তেল দিয়েছে রে ভাই, ওইটুকু মাছের ঝোল করার জন্য যা তেল দিয়েছে, ওই তেলটার মধ্যেই আবার মনে হয় মাছ ভাজার পর টর সব হয়ে টয়ে যাওয়ার পর ওই তেলটা দিয়েই মনে হচ্ছে শাক ভেজেছে, আমার যা মন বলছে, কারণ কড়াইটা একই দেখলাম, যা যা মনে হলো। তো যাই হোক, রান্নার পরে দেখলাম আবার শুধু রান্না করলো না, রান্নাঘরটাও একটু পরিষ্কার করে দিল। মানে ওই যে আর কি টেবিলটা আছে যার মধ্যে গ্যাস থাকে, ওভেন থাকে, সেটা পুরো পরিষ্কার করে দিল। তো আমার মনে হচ্ছে যে এই অম্বুবাচীর জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, ওদের যে ঠাম্মি যে ঘর মোছে সে মনে হয় ডুব দিয়েছে, হয় সে বলে ছুটি নিয়েছে, নয় সে ডুব দিয়েছে, যে কোনো একটা কারণ হবে। সেই জন্যই টিনের ওপর রান্নার দায়িত্বটা পড়লো, টিন রান্না করলো, আর ওর মা আর বৌদি মনে হয় ঘর পরিষ্কারের দায়িত্বটা নিয়েছে। কারণ টিনকে আবার দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কটা বাসন ছিল টুকটাক মেজেও নিল। তো যাই হোক, এটা আমার মনে হচ্ছে এটাই কারণ যে ওর ঠাম্মি এবার ঠাম্মিকে ছাড়িয়ে দিয়েছে, ছুটি দিয়েছে, না পুরোপুরি মানে একেবারে পুরো ছাড়িয়ে দিয়েছে, সেটা তো ভগবানই জানে। আর সেটা পরবর্তীকালে যদি আবার দেখায় তখন বুঝবো। তো যেহেতু মাঝখানে অম্বুবাচীটা পড়েছে, অম্বুবাচীতে অনেকেই আছে যারা কিনা ওটা মানে, তো তারা সে সময় কাজবাজ একটু কমই করে। তো ওর ঠাম্মি বললো যে কোনো গরম কিছু খেতে নেই, অনেক কিছু বাদ বিচার আছে। তো মোটামুটি সবাই আপনারা জানেন, আর আলাদা করে বললাম না। তো যাই হোক, এবার চলে আসি, ভিডিওটা শেষ করে দেবো। তো এবার বলি যে এই যে টিন আর সন্দীপের যুদ্ধ, তাতে কিন্তু একজনের খুব ফায়দা হচ্ছে। কে বলুন তো সেটা? খোসলা ইলেকট্রনিক্স। আজকে যেহেতু টিন দেখেছি আমরা, টিন কিন্তু খোসলা ইলেকট্রনিক্স থেকে নিজের স্বপ্ন পূরণ করেছে। কি না, ফোন কিনেছে, আইফোন 15 Pro Max 1 TB। আর সন্দীপেরও অনেক দিনের ইচ্ছা ছিল একটা বড় দেখে টিভি নেবে, সেটাও কোথা থেকে নিচ্ছে না, খোসলা ইলেকট্রনিক্স। তো এদের মানে যুদ্ধতে কিন্তু খোসলা ইলেকট্রনিক্সের খুব লাভই হচ্ছে, তাই না? তো জাস্ট এটা একটা মজা করলাম। তো যাবে, হ্যাঁ সত্যি কথা, ও স্বপ্ন পূরণের দায়িত্ব কি একা টিনেরটাই নিয়েছে নাকি খোসলা? আমাদের সন্দীপেরও স্বপ্ন পূরণটা খোসলা থেকেই হবে। তো বক্তব্য এটাই যে নিজের মন মর্জির মালিক হয়েও আজকে ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। তো এই যে ওর তার পেছনে কারণ হচ্ছে গিয়ে, কারণ বেরিয়েই উতবলা হয়ে যে পদক্ষেপটাও নিয়েছিল সেই জন্যই। কারণ ওর লাইফ কিন্তু এখন ওর একার লাইফ নেই, তার মধ্যেও কেউ রয়েছে। তো জানেন কিছু জিনিস যেটা হয়, আপনি আপনার এখন বাড়িতে যা ঝামেলা, আপনি যদি বিবাহিত হন, আপনার হাজব্যান্ডের সাথে যা প্রবলেম, আপনি সেটা খুলে বলতে পারবেন। অনেকেই আছে ব্লগের মধ্যে সেটা বলে, কিন্তু অনেক মানুষই আছে বলতে পারে না। আবার সেটা হাজবেন্ড নাকি সেটা পরের কথা, বাট অনেকেই আছে আর কি বাড়ির পারিবারিক অশান্তিকে যেটা সেটা বলতে পারে না। তখন তার কি করতে হয়, তার ভেতরে ভেতরে গুমরাতে হয়, আর তখনই শুধু ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। এই ভালো লাগা আর ওই ভালো লাগা কিন্তু আলাদা। সন্দীপের বাড়িতে ওর ভালো লাগতো না, ভালো লাগতো না, ভালো লাগতো না, তার কিন্তু কারণ একটা আলাদা, যেই জ্বালাটা ও মেটানোর জন্য বেরিয়েছিল। আর এখানকার ভালো লাগা না লাগাটা একদম অন্য, দুটো আলাদা। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি সেটা সাইনিং অফ। লাভ ইউ অল।